আসসালামু আলাইকুম। আজ ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি এস জে রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। আনন্দবাজারের বিরুদ্ধে হুঙ্কার দিল বাংলাদেশের সামরিক বাহিনীর পরিদপ্তর। বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্যে পরিণত করেছিল, মির্জা আব্বাসের মন্তব্য। হাসিনাকে ফিরিয়ে দেবে কি ভারত? অবশেষে পাওয়া গেল তথ্য। এবার বিস্তারিত। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন সংস্করণে প্রচারিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শনিবার আইএসপিআর থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৭ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী এর চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে। সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞতাপ্রসূত মতামত অনভিপ্রেত, অযাচিত ও আপত্তিকর। সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ করার বিপরীতে উক্ত সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি। এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। বাংলাদেশ সেনাবাহিনী তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের পূর্বে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আমাদের দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছেন। যাকে বিশ্বের কোনো দেশে আশ্রয় দিতে চায় নাই, তাকে আশ্রয় দিয়েছে ভারত। ওখানে বসে বসে তিনি এখন গুটি চালছেন। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধাচরণ করছে। ভারতের মিডিয়া শাপলা চত্বরে হত্যা নিয়ে কেন প্রতিবাদ করেনি যে এভাবে মানুষ মারা হয়েছে? এই দেশটাকে ভারত তার অঙ্গরাজ্যে পরিণত করেছিল। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, হাসিনার পতন হয়েছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? একটার পর একটা গণ্ডগোল করছো, একটা অস্থিরতা পরিবেশ সৃষ্টি করছো। পাশের বাড়িতে আগুন লাগলেও কিন্তু নিজের বাড়ি সেফ থাকে না। একটু বুঝে শুনে চলবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমরা কখনো আপোষ করব না। তিনি বলেন, আওয়ামী স্বৈরাচারের আমলে আমি অন্তত ১২ বার গ্রেপ্তার হয়েছি। এখনও আমার নামে ১০৮টি মামলা আছে। এরকম মামলা হেফাজতে ইসলাম, জামাত সহ যত ইসলামিক দল আছে সবার বিরুদ্ধে আছে। আওয়ামী লীগের বিদায়ে এই আতঙ্কিত জীবনের অবসান ঘটেছে। মির্জা আব্বাস বলেন, আমি যখন এখানে এসে একটা স্লোগান শুনলাম, নারায়ে তাকবীর, অনেকদিন পরে এই স্লোগান শুনলাম। নারায়ে তাকবীর আর জিন্দাবাদ স্লোগান তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল। সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, আর সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করা শীর্ষক সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার একাংশ। কেউ যদি বলে আমরা সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার কোনো নতুন ধারণা নয়, আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে, সেই ধারা চলতে থাকবে। সেই জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই পর্যন্ত আমরা একটি অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না। সেই কারণে আমরা যখন বলি নির্বাচন তাড়াতাড়ি চাই, তখন আমাদের সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য।
ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম, আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাব। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেনি বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমি বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ, সেখান থেকে তিনি বের করে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন। সংস্কারের জন্য গঠিত কমিশনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের জনগণের কাছে যাওয়ার আহ্বান রাখেন মির্জা ফখরুল। আজকে বাংলাদেশে অস্থিরতা ও স্থিতিশীলতার সমস্যা আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, একটা নির্বাচিত সরকার এলে এই সমস্যাগুলো অনেক কমে যাবে। কারণ নির্বাচিত সরকারের শক্তি অন্য, কারণ তার পেছনে জনগণের শক্তি থাকে। সেজন্য আমরা বারবার নির্বাচনের কথা বলছি। সংস্কার সবচেয়ে বেশি বিএনপি চায়। একই সঙ্গে অনির্বাচিত সরকারের ক্ষমতা বেশি দিন থাকা উচিত নয়। ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম। দেশটি মনে করে শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে তা প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস। উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, উগ্রপন্থীদের দমন ও উপ আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন। এ বিষয় মাথায় রেখে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। তাকে ফিরিয়ে দিতে ইউনূস সরকারের অনুরোধ পর্যালোচনা করবে। এতে কয়েক মাসও লেগে যেতে পারে। তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই। সূত্রগুলো বলছে, এই মুহূর্তে শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিচার করা হতে পারে বলে মনে করছে ভারত। তাই মোহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না। ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে দালাই লামাও অন্তর্ভুক্ত। তাছাড়া ভারতে হাসিনার নির্বাসন এটি প্রথমবার নয়। 1975 সালে তার পিতার হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতে হাসিনার উপস্থিতি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সীমিত করা নিয়ে একটি বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়েছে, চলতি সপ্তাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা তথা কি পয়েন্ট ইনস্টলেশন KPI এর সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাশের পাশাপাশি বর্তমান অ্যাক্রিডিটেশনের কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে। সরকার শীঘ্রই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলি পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ্য অধিদপ্তর PID এর মাধ্যমে সকল স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশনের আবেদন আহ্বান করবে। এই সময়ে যে কোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন। সাংবাদিকদের সাময়িক এই অসুবিধার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান কাজ হচ্ছে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট KIB এর ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এর আয়োজিত গুম খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে তিনি এসব মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না। 1 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। তড়িঘড়ি করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না, নিশ্চিত করে বলতে চাই। বিচার প্রক্রিয়ায় কোনো দেরি হচ্ছে না। আসামিদের হাতকড়া পরানো নিয়েও উপদেষ্টা বলেন, মামলার শুনানির সময় ও আসামিদের হাতকড়া না পরানো নিয়ে এখন সমালোচনা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় আসামিদের আইনজীবী যিনি ছিলেন তিনি বলেছেন, শুনানির জন্য সে সময় 3 মাস দেওয়া হয়েছিল, এখন শুধু 1 মাস দেওয়া হয়েছে। তখন আসামিদের কাউকে হাতকড়া পরানো হয়নি, এখনও আসামিদের হাতকড়া পরানো হচ্ছে না। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, গত 15 বছর মুসলমান মারলে তার বিচার হতো না, মুসলমান মানেই জঙ্গি বলা হতো। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশের একটি শাখা বই ছাপাতে মুসলমানকে ধরে নিয়ে বলতো তারা নিষিদ্ধ বইয়ের প্রচারণা চালিয়ে যাচ্ছে। মূলত তারা পশ্চিমা বিশ্ব ও ভারতকে খুশি করতে এসব করত। আসলে কোনো বই নিষিদ্ধ করা হয়নি। এ সংক্রান্ত অনেক মামলা পরিচালনা করেছে। ইসলাম ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হলে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব ইনশাআল্লাহ।
সংস্কারের পাশাপাশি জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আমরা অনেক ইসলামী সংগঠন অভিন্ন লক্ষ্যে কাজ করে চলেছি। আমরা সব ইসলামী সংগঠন আগামীর বাংলাদেশে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করতে চাই। জাতীয় নেতারা কোনো কর্মসূচি ঘোষণা করলে টেকনাফ থেকে তেঁতুলিয়া ঐক্যবদ্ধভাবে তা পালনে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আজকের বাস্তবতায় বাংলাদেশের ইসলাম, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে। বিএনপি, জামায়াতে ইসলামী, চরমনাই পীরের ইসলামী আন্দোলন সহ সবাইকে বলবো, ফ্যাসিবাদকে পুনর্বাসন করা চলবে না। বিশেষ করে বিএনপি ও জামায়াতের কারণে যদি আমাদের জাতির ইস্পাত কঠিন ঐক্যে ফাটল ধরে, তাহলে আপনাদেরকে জাতির কাছে জবাব দিতে হবে। আমরা জবাব নিয়েই ছাড়ব। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আমরা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেখেছি তাতে মাদ্রাসার শিক্ষার্থীরা যাত্রাবাড়িতে আন্দোলন গড়ে তুলেছিল। যে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হয়েছিল তখন মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। তা না হলে শেখ হাসিনার পতন হতো না। এছাড়া তিনি বলেন, শেখ হাসিনার সবচেয়ে বিদ্বেষ ছিল মাদ্রাসা শিক্ষা ও আলেম ওলামারা। মূলত ভারতের সহযোগিতায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল। আল্লাহর রহমতে শেখ হাসিনার পতন হয়েছে এবং জঙ্গি সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি আগামীতে চলবে না। আমাদেরকে আগের মতো ঐক্য গড়ে তুলতে হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। জাতীয় পরিচয়পত্র আমাদের নিত্যদিনের কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় জাতীয় পরিচয়পত্র হারিয়ে যেতে পারে। আবার অপ্রাপ্তবয়স্ক থেকে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে কেউ, তখন তার জাতীয় পরিচয়পত্র দরকার হতে পারে। জাতীয় পরিচয়পত্র নিয়ে অনেক ধরনের সমস্যার মধ্যেও পড়তে পারেন তথ্যের কারণে। এই সমস্ত সমস্যা, অভিযোগ বা প্রয়োজনীয়তা আপনি 105-এ জানাতে পারেন। এটা 2015 সাল থেকে চালু হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক চালু হওয়া 105 নম্বরে যে কোনো মোবাইল ফোন থেকে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাওয়া, যে কোনো অভিযোগ দেওয়া অথবা যে কোনো প্রত্যাশার কথা ব্যক্ত করা যাবে। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজার উত্তরাঞ্চলের সর্বশেষ সক্রিয় কামাল আদওয়ান হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। এর আগে সেখান থেকে কয়েকশো রোগীকে জোরপূর্বক বের করে দেয় তারা। গতকাল শুক্রবার 27 ডিসেম্বর সকালে ইসরায়েলি সেনারা হাসপাতালটিতে প্রবেশ করে। গাজার উপস্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু এল রিশ জানিয়েছেন, হাসপাতালটির অস্ত্রোপচার বিভাগ, ল্যাবরেটরি এবং গুদামে আগুন দেওয়া হয়েছে। এরপর আগুন হাসপাতালের সব ভবনে ছড়িয়ে পড়ে বলে আলাদা এক বিবৃতিতে জানায় উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 2 সপ্তাহ ধরে বেইত লাহিয়ার এই হাসপাতালটিতে হামলা চালিয়ে আসছিল দখলদার সেনারা। তাদের দাবি, সেখানে হামাসের শক্ত অবস্থান আছে। অব্যাহত হামলার পর শুক্রবার সকালে সেখানে প্রবেশ করে তারা। এরপর হাসপাতালের ভেতর থাকা প্রায় 400 জনকে আটক করে দখলদার ইসরায়েলি সেনারা নিয়ে যায়। আজ শনিবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পায়ে হেঁটে জাবালিয়া আল নজুলা এলাকায় আসেন। তারা জানিয়েছে, আটকের পর ইসরায়েলি সেনারা রাইফেলের বাট দিয়ে তাদের মারধর করে। এছাড়া ঠান্ডার মধ্যে রাখা হয় অনেককে, যার মধ্যে আহত ও বয়স্ক ব্যক্তিরাও ছিলেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগুন লাগার পর সেটি নেভাতে কয়েক ব্যক্তি ডায়ালাইসিসের মেশিনের পানি ব্যবহার করেন। ওই পানিতে ক্লোরিন মিশ্রিত ছিল। এতে কয়েকজনের হাত ও মুখমণ্ডল পুড়ে যায়। দখলদার সেনারা কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াকেও আটক করেছে, কিন্তু এখন তিনি কোথায় এবং কী অবস্থায় আছেন তা কেউ জানে না। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।